সানা, ইয়েমেন। সানার আকাশে এখন যুদ্ধ বিমান নেই, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না, তবু বাতাসে যেন অদৃশ্য এক অশনি সংকেত ভাসছে। চারিদিকে চাপা উত্তেজনা। রাতের অন্ধকারে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি তার দাবার গুঁটি সাজাচ্ছেন। তিনি জানেন যে কোনো মুহূর্তে নতুন যুদ্ধ শুরু হতে পারে, তবে ইয়েমেনি যোদ্ধারা প্রস্তুত। তার চোখে ক্ষোভ লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা তাকে ক্ষুব্ধ করেছে, তাই ক্যামেরার সামনে এসে সরাসরি সাবধানবাণী উচ্চারণ করলেন। তুমি বোকার স্বর্গে বাস করো। গাজার মানুষ যারা বোমার নিচেও মাথা নত করেনি, তারা কি তাদের মাতৃভূমি তোমার কাছে বিক্রি করবে? আমাদের আঙুল ট্রিগারে রয়েছে। যদি জায়নিস্ট শাসক গোষ্ঠী গাজার বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নেয়, আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিতর্কিত পরিকল্পনার কথা বলেছেন। তার প্রশাসনের কৌশল হল গাজার জনগণকে জর্ডান বা মিশরের মতো দেশগুলোতে সরিয়ে দেওয়া, যেখানে তাদের পুনর্বাসন করা এবং গাজায় নতুন অবকাঠামো তৈরি করা। মূলত এটি এমন একটি পরিকল্পনা যেখানে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী ভূমি ইসরায়েলের দখলে চলে যাবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পরিণত হবে শরণার্থীতে। আব্দুল মালিক আল হুতি সরাসরি ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজার জনগণ তাদের ভূমি ছাড়বে না। যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের বিতাড়িত করার চেষ্টা করে, তাহলে আমরা শক্ত প্রতিক্রিয়া দেখাব। আনসারুল্লাহর এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত বহন করে। হুতিরা ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি গাজায় ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালায়, তাহলে ইয়েমেন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌবহরও হুতিদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। হুতিদের এই হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে হিসেব নিকাশ করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হুতিরা কি শুধু হুমকি দিচ্ছে, নাকি সত্যি ট্রিগার টানতে প্রস্তুত? মধ্যপ্রাচ্য এখন অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের। লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে। হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। একের পর এক বিস্ফোরণ আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ। মিসাইল ইজ কামিং, মিসাইল ইজ কামিং। নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো। কামানগুলো গর্জে উঠল, আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল। ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হলো। ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী। বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন, আমাদের প্রতিরোধ সফল হয়েছে, মার্কিন আগ্রাসন ব্যর্থ। হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায়। আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব, যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে। শুধু মার্কিন জাহাজ নয়, হুতির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটনে তখন গভীর রাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন। হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়ে এসে বললেন, স্যার, লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে। ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন। এমন সময় প্রতিরক্ষা মন্ত্রী ফোনে জানালেন, আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেরে বললেন, শক্ত জবাব দাও, ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধ বিমান। রিয়াদ, দুবাই ও বাহরাইনের ঘাঁটি থেকে B-52 বোম্বার ও F-18 ফাইটার জেট ছুটে গেল ইয়েমেনের দিকে।
হুথিদের সামরিক ঘাঁটি, ড্রোন লঞ্চিং সাইট, রাডার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হলো। ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী। হুথিরা শুধু তাদের হাতের পুতুল। প্রতিটি মিসাইল, প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন, যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে। ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন, আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব। যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। হুথিদের দাবি, তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম। তারা হুমকি দিয়ে বলেছে, পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে। মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে। তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। তবে প্রশ্ন হলো, এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ওয়াশিংটন, তেহরান, মস্কো, বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না। ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বকে অস্থির করে তুলবে। ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন। তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে। লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে। তার মুখে বিস্ময়, এখানে আমরা কি করছি? এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয়, এটি হয়ে উঠেছে চোখের পানি, আগুন আর প্রতিশোধের সমুদ্র। তেহরানের ভোর। শহরের ব্যস্ততা তখনও শুরু হয়। ফজরের আজান শেষ হয়ে গেছে। মসজিদ থেকে ধীরে ধীরে মানুষ ঘরে ফিরছে, কিন্তু এক জায়গায় এখনো আলো জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত বাসভবনে তিনি একা বসে আছেন। জানালার বাইরে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। এই শহর, এই দেশ, এই পুরো অঞ্চলের ভাগ্য তার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে, নাকি ধর্মীয় নীতির আদর্শে অটল থাকবে? আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা বললেন, আমরা প্রস্তুত আয়াতুল্লাহ, আপনার শুধু একটি অনুমতি দরকার। খামেনি ধীর দৃষ্টিতে তাকালেন তার দিকে। চারদিকে যেন শূন্যতা নেমে এলো। তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন, সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে। 2003 সাল। ইরান তখনও যুক্তরাষ্ট্রের চাপের মুখে। চারদিকে চলছে পরমাণু কার্যক্রম নিয়ে বিতর্ক। ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামেনি এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন, পরমাণু অস্ত্র ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম। এই ঘোষণা শুধু ইরানে নয়, পুরো মুসলিম বিশ্বে আলোড়ন তোলে। বিশ্ব রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয়। খামেনির ফতোয়ার মূল বক্তব্য ছিল, ইসলাম মানবতা ধ্বংসকারী অস্ত্রের অনুমতি দেয় না। যুদ্ধের নীতির মধ্যেও নৈতিকতা থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফতোয়া কি ধর্মীয় আদর্শের প্রতিফলন নাকি কৌশলগত চাল? বিশ্লেষকরা মনে করেন, এই ফতোয়া জারির পেছনে দুটো কারণ থাকতে পারে। 2003 সালে ইরান যখন তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। ইরান যদি এই চাপের মুখে সরাসরি ঘোষণা দিত যে তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে, তাহলে দেশটির ওপর আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেমে আসত। তাই খামেনির এই ফতোয়া ছিল এক ধরনের
কৌশলগত অবস্থান, যা ইরানকে কিছুটা আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছিল। ইরান নিজেকে একটি বিপ্লবী ইসলামিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে। ইসলামের নৈতিকতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের অন্যতম আদর্শ। খামেনি বরাবরই ইসলামী আইনের কঠোর অনুসারী হিসেবে পরিচিত, তাই তিনি পরমাণু অস্ত্রকে হারাম ঘোষণা করে ইরানকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। অনেক বিশ্লেষক মনে করেন খামেনি যদি চান তাহলে তিনি এই ফতোয়া পরিবর্তন করতে পারেন, কারণ ইসলামী শরীয়তের ফতোয়া পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য। ইসলামের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার কারণে ফতোয়ার পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ ওসমানীয় খিলাফত যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সামরিক সিদ্ধান্তকে বৈধতা দিতে নতুন ফতোয়া জারি করেছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময়ও ইরান যুদ্ধের নিয়ম নিয়ে নতুন ফতোয়া জারি করেছিল। ওয়াশিংটন, তেল আবিব, পশ্চিমা বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে এখন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় বইছে। ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক ধাপ এগোয় তবে তারা আগেভাগেই সামরিক হামলা চালাবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোর নিষেধাজ্ঞা এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে। কিন্তু ইরান কি সত্যি ভীত? ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বিশ্বাস করে ইরানের ভূ রাজনৈতিক বাস্তবতায় পারমাণবিক অস্ত্র থাকা জরুরি। তারা যুক্তি দেয়, যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থাকতে পারে তাহলে ইরান কেন পারবে না? যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় তবে কেন ইরান নয়? এই মনোভাব থেকে অনেক সামরিক কর্মকর্তা মনে করেন পরমাণু অস্ত্র না থাকাটা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করবে। তেহরানের সকাল, সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে, রাস্তায় ব্যস্ততা বাড়ছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি জানেন ফতোয়া পরিবর্তন করার মানে ইরানকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া। একবার যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি খামেনি তার অবস্থানে অটল থাকেন তাহলে ইরান কৌশলগতভাবে দুর্বল হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তেহরানের আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, আর খামেনি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন ইতিহাস কি তাকে একজন নৈতিক নেতা হিসেবে মনে রাখবে নাকি এক কৌশলী শাসক হিসেবে। আকাশে পূর্ণিমার ম্লান আলো। হঠাৎ তেহরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে জ্বলে উঠল সাদা লাল সতর্কবার্তার আলো। নিস্তব্ধতা ভেঙে কমান্ড সেন্টারে বেজে উঠল ফোনের তীক্ষ্ণ আওয়াজ। ঘরের ভেতরে টেবিল ঘিরে বসা উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখ গম্ভীর, দৃষ্টি উদ্বিগ্ন। ফোন তুলে একজন কড়া কণ্ঠে আদেশ দিলেন, সমস্ত ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় আনো, এখনই। তারপরই শুরু হলো প্রচণ্ড তৎপরতা। সৈন্যদের ছোটাছুটি, সরঞ্জাম সজ্জিত করার ধাতব শব্দ, কম্পিউটারের স্ক্রিনে লাল রঙের অ্যালার্ম। পুরো ঘাঁটিতে যেন ঝড় বয়ে গেল। ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি সক্রিয় করে তুলল তাদের 13,500টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পুরনো স্কাড, জেল জালের মতো ধ্বংসাত্মক অস্ত্রের বিশাল ভাণ্ডার, যার সংখ্যা 1 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত অনুমান করা হয়। তেহরানের আকাশে যেন রক্তিম আভাস, একটি যুদ্ধের প্রলয়ঙ্কারী ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। বিপ্লবী গার্ড, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা এই বাহিনী মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। তাদের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ফাতে 110 এবং শাহাব 3 সরাসরি ইউরোপ বা ইসরায়েলের হৃদয়ে আঘাত হানতে পারে। কিন্তু কেন এই মুহূর্তে সতর্কতা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। ইয়েমেনের হুথিদের উপর একের পর এক হামলার নির্দেশ দিচ্ছেন। ট্রাম্প বলেছেন, হুথিদের বেরোনো বুলেটকে ইরানের বুলেট হিসেবেই আমি দেখব। এছাড়া গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলের উত্তেজনা চরমে। নেতানিয়াহু ইরানের পারমাণবিক প্রকল্পকে অস্তিত্বের হুমকি বলে ঘোষণা দিয়েছেন। গোপন এক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির খবরও
মিডিয়ায় ছড়িয়েছে, যদিও তেল আবিব তা অস্বীকার করে। 2018 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ইরান পশ্চিম সম্পর্কের বরফ জমে আছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণকে আরও অগ্ন্যুৎপাতের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের আবেদন, সংযমী একমাত্র পথ। সৌদি আরব নীরব নয়, তাদের ড্রোন ও স্যাটেলাইট চোখ রাখছে তেহরানের দিকে। তেহরানের পথে ঘাটে চাপা আতঙ্ক। এক কনিষ্ঠ সেনা কর্মকর্তা মুখে লড়াইয়ের প্রস্তুতির গাম্ভীর্য, বললেন, জীবনের বিনিময়ে দেশ রক্ষা করব। কিন্তু বাজারের দোকানদার জাভেদের কণ্ঠে হতাশা। যুদ্ধ মানেই বাড়িঘর ছেড়ে পালানো। আমরা কি 80-র ইরাক ইরান যুদ্ধের বিভীষিকা আবার দেখব? এক শিক্ষিকা, যিনি নাম গোপন রাখতে চান, বললেন, আমার শিশুরা স্কুলে যাচ্ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি অন্ধকার? সামরিক বিশেষজ্ঞ ডক্টর ফারহাদ আব্বাসের মন্তব্য, ইরান বার্তা দিচ্ছে, আমরা অপ্রতিরোধ্য। কিন্তু এই শক্তি প্রদর্শন যদি ভুল বোঝাবুঝিতে রূপ নেয়, পরিণতি হবে অকল্পনীয়। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক নেগিন পারুস্তো সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের গতিপথ এখন এক সূক্ষ্ম দড়ির ওপর। সামান্য ঝাঁকুনি বিশ্ববাজারে তেলের দামকে $200 ঠেলে দিতে পারে। সামরিক ঘাঁটিতে এখনও চলছে ক্ষেপণাস্ত্রের টার্গেটিং সিস্টেম চেক। তেহরানের আকাশে সন্ধ্যা নামছে লাল কালো মেঘে ঢেকে। বিশ্বজুড়ে নিউজ চ্যানেল, কূটনৈতিক মহল, সামাজিক মাধ্যম সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, এই প্রস্তুতি কি কেবলই কূটনৈতিক চাপ তৈরি করার নাটক, নাকি আসন্ন ধ্বংসের মুখবন্ধ? ইতিহাস সাক্ষী, যুদ্ধ কখনো সমাধান দেয়নি, বললেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা ইয়াজদানি। কিন্তু ক্ষেপণাস্ত্রের নিশানা তো ইতিহাসের পাতায় আটকে থাকে না, সেটি তাক করে আছে ভবিষ্যতের দিকে। আজ রাতের তেহরানে রক্তিম সূর্যাস্তে যেন লুকিয়ে আছে ধ্বংসের ভোরের সম্ভাবনা। তেহরানের রাত, আকাশে চাঁদ নেই, শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো। শহর নিস্তব্ধ, কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম খোমেনি স্কয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো জ্বলছে। গভীর রাতেও সেখানে আলো কেন? ভেতরে আয়াতুল্লাহ আলী খামিনি বসে আছেন। তার সামনে ছড়ানো কিছু কাগজ, একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে। গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন। পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন। একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন, অপারেশন সফল হয়েছে। লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয়। খামেনি গভীর শ্বাস নিলেন, মুখে তৃপ্তির ছায়া। তারপর ধীর কণ্ঠে বললেন, তোমরা ইতিহাসের পাতায় থাকবে না, কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে। ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না। তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না, কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে। ইরানের গোয়েন্দা বাহিনী মূলত 3টি স্তরে কাজ করে। এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা, যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। MOIS এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি, শত্রুদের শনাক্ত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ করা। IRGS এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায়। এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা। এই ইউনিট হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে।
গল্পের শুরুটা সহজ নয়। কেউ চাইলেই ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না। এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয়। এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া। একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য। যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না। একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক: আদর্শিক বিশ্বাস। নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণই দেওয়া হয় না, তাদের ব্রেইন ওয়াশও করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে। গোপনীয়তা রক্ষা। একবার যদি কেউ এই সংস্থায় যোগ দেয় তার জীবন আর আগের মতো থাকে না। পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না। বিদেশি ভাষায় দক্ষতা। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি, আরবি, ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয়। মৌলিক প্রশিক্ষণ। সাইবার গোয়েন্দাবৃত্তি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা আফশিন আসাদি 2018 সালে ধরা পড়ে, যখন জানা যায় যে তিনি আসলে ইরানের MI6-এর এক গুপ্তচর। 2019 সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট, যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল। জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে। ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না, তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে। এই ছায়াযুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয়, এক বিশাল গোপন নেটওয়ার্ক। তেহরানের রাত আরও গভীর হয়েছে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে কিছু মেঘ জমেছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, দূরের আলোগুলোর দিকে তাকিয়ে। তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন। তিনি চোখ বন্ধ করলেন, কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, শত্রু জানুক বা না জানুক, আমরা সব জানি। যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব। তার এ বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো। হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে, কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে। শহর নিস্তব্ধ, বাতাসে চাপা উত্তেজনা। কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে, কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে। ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা, আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা। সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল, কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। তেহরানের আকাশ ঝলমলে, কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে। চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে, কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয়, এটা প্রস্তুতির, এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা। আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা। বাইরে বিশাল শহর, যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। পাশের দেয়ালে টাঙানো আছে 1980 সালের ইরাক ইরান যুদ্ধের ছবি। সেই যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন, আজও ঠিক তেমনই। একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন, কড়া সালাম দিলেন, গভীর কণ্ঠে বললেন, আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ। খামেনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলায় কোনো উচ্চস্বরে হুঙ্কার নেই, কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি। ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। আমরা ইতিহাস দেখেছি, আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটা একটি চেতনা, এটা একটি প্রতিরোধের প্রতীক। ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। দেশটির চারপাশে পর্বতমালা, মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের পশ্চিমে জাগ্রোস পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার এবং উচ্চতা
14,000 ফুটেরও বেশি। এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। 1980 সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল, তখন ইরাকি বাহিনী 2 বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি। আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা। ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি, যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। ইতিহাস বলে, যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি। উত্তরে ইরান সংলগ্ন কাস্পিয়ান সাগর, যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের 25% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা। এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয়, বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে। আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে, তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না, যা শত্রুকে দুর্বল করে ফেলবে। এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে। ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বাহিনী। দেশটির কাছে প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে কিছু মিসাইল পাল্লা 2000 কিলোমিটারের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ 1 হাইপারসোনিক মিসাইল, যা মাত্র 336 সেকেন্ডের 870 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজেই ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা। ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজে ড্রোন ও গাইডেড ড্রোন তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি। ইরান তার মিসাইল, ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরান সরাসরি যুদ্ধে যাওয়ার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে। লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে। হিজবুল্লাহর কাছে 40,000 থেকে 1,20,000 রকেট ও মিসাইল রয়েছে, যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি। সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে। ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে 60% অতিক্রম করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব। তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। খামেনি বহুবার বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব। তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে।
কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পশ্চিমা বিশ্বকে ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে? ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য, আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, কিন্তু কেউই সফল হয়নি। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ, অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ। পাহাড়, মরুভূমি, সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ, যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। খামেনি চোখ বড় করলেন, মৃদুস্বরে বললেন, যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব। আমাদের শিকড় অনেক গভীরে পোতা। ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে। এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন, যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা।